আজকে এই বইয়ের থেকে দারুণ কিছু ধারণা ব্যবহার করে আমরা একটু বলার এবং বোঝার চেষ্টা করব আমরা কিভাবে প্রতিদিনের এত ব্যস্ততার মধ্যেও একটু বেশি ফোকাস আনা যায় আর দিনটাকে এবং কিভাবে আরেকটু পরিপূর্ণ করা যায়। আমরা মূলত বইয়ের কয়েকটা মূল জিনিস দেখব, যেমন নিজের সময়টা আসলে কিভাবে ব্যবহার করছি সেটা বোঝা, তারপর সেই অনুযায়ী একটা কাজের মতো রুটিন বানানো, আবার ধরুন একই রকম কাজগুলো একসাথে গুছিয়ে করা মানে ব্যাচিং, আর সব শেষে এই যে প্ল্যানিং বা টু ডু লিস্ট এগুলোকে কিভাবে আরও কার্যকর করা যায়। পুরো আলোচনাটাই কিন্তু এই বইয়ের তথ্যের ওপর ভিত্তি করে বলবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথম ধাপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, নিজের সময়টা যে কোথায় যায় সেটা খুঁজে বের করা। হ্যাঁ, যেটাকে বইয়ে বলছে সময় নিরীক্ষা বা টাইম অডিট। আমরা তো প্রায়ই অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারি না, তাই না? হয়তো ভাবছি কাজের ফাঁকে অল্প একটু ফোন দেখলাম, কিন্তু হিসাব করলে দেখা যায় অনেকটা সময় চলে গেছে, ঠিক কি না? আর এই নিরীক্ষা করার পদ্ধতিটাও কিন্তু খুব বেশি কঠিন কিছু না। বইয়ের পরামর্শ যদি দেখি 2 অথবা 3 দিন, ধরুন প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরপর শুধু লিখে রাখা কি করছেন আর তাতে কতক্ষণ সময় দিচ্ছেন। যেমন ধরুন সকাল 8টা থেকে 9টা তৈরি হওয়া নাস্তা করা, 9টা থেকে 10টা হয়তো ফোন ব্যবহার, বা 10টা থেকে 12টা অফিসের জরুরি কাজ। এটা একটা ডায়েরিতে হতে পারে, নোটবুকে, বা এখন তো ফোনেই নোটস অ্যাপ আছে সেখানেও করা যায়। হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো মানে নিজের কাছে একটু সৎ থাকা। যদি মনে হয় সময়টা নষ্ট হয়েছে সেটাও লিখতে হবে। আর এই সৎ থাকাটাই মনে হয় চ্যালেঞ্জিং, তাই না? কিন্তু এখানেই বোধহয় আসল মজাটা। যখন ওই ফেসবুকটা দেখি হয়তো ভেবেছিলাম বড় জোর 15 মিনিট কাটিয়েছি, কিন্তু ডায়েরি খুলে দেখি আরে প্রায় 45 মিনিট শেষ। এই যে নিজের ভুলটা ধরা পড়া, এটাই কি পরিবর্তনের শুরু? আর এই নিরীক্ষার কিন্তু বেশ কিছু সুবিধা আছে। যেমন ধরুন এটা বুঝতে সাহায্য করে দিনের কোন সময়টা আপনার এনার্জি সবচেয়ে বেশি। হয়তো সকালে মনোযোগ বেশি, তখন সবচেয়ে জরুরি বা কঠিন কাজগুলো করে নিলেন। আবার ধরুন লাঞ্চের পর একটু ঝিমুনি আসে, তখন না হয় হালকা কাজগুলো রাখলেন, যেমন ইমেল চেক করা বা পরের দিনের পরিকল্পনা। আরেকটা বড় সুবিধে হলো ওই যে টাইম লিক বা সময়ের ফুটোগুলো, সেগুলো ধরা যায়। মানে একটা নোটিফিকেশন দেখতে গিয়ে কখন যে রিলস দেখতে শুরু করেছেন টেরই পাননি, এমনটা তো হয়, তাই না? কি এই জিনিসটা অহরহই হয়, তাই না? তার মানে এটা শুধু সময় ট্র্যাক করা নয়, বরং নিজেকে একটু ভালো করে চেনা, নিজের কাজের ধরন, এনার্জি লেভেল এগুলো বোঝা। নিজেকে দোষ দেওয়ার জন্য নয় কিন্তু, বরং কোথায় উন্নতি করা যায় সেটা খুঁজে বের করার একটা উপায়। কিন্তু ধরুন এটা করতে গিয়ে যদি দেখি যে বেশিরভাগ সময়ই আসলে অপচয় হচ্ছে, তখন তো একটু হতাশ লাগতে পারে, তাই না? শুরুতে একটু খারাপ লাগতেই পারে, কিন্তু এর আসল উদ্দেশ্য তো হতাশ হওয়া নয়, বরং একটা স্বচ্ছতা আনা। এই ক্লিয়ার ভিউটাই আসল পাওয়ার। যখন পরিষ্কার দেখবেন যে ধরা যাক একটা জরুরি কাজ এড়িয়ে আপনি প্রায় 1 ঘন্টা অন্য কিছু করে কাটিয়ে দিয়েছেন, তখন ভেতর থেকেই কিন্তু কাজটা করার একটা তাগিদ আসতে পারে। মানে এটা অনেকটা আয়নার মতো, বলতে পারেন এটা আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। ওই যে প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস, সেটাও কমাতে সাহায্য করে। অনেকটা ব্যক্তিগত বাজেট তৈরির মতো, তাই না? টাকা কোথায় যাচ্ছে না জানলে যেমন নিয়ন্ত্রণ আনা যায় না, সময় কোথায় যাচ্ছে না বুঝলে তাকে ম্যানেজ করাও কঠিন। স্বচ্ছতাই এর সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, বেশ কাজের জিনিস মনে হচ্ছে। তাহলে সময়টা কোথায় যাচ্ছে সেটা বোঝার পর আমাদের পরের ধাপটা কি হবে? নিশ্চয়ই একটা পরিকল্পনা গোছানো, একটা সময়সূচি। একদম। একবার যখন আপনার সময় ব্যবহারের ধরন আর নিজের এনার্জি প্যাটার্ন নিয়ে একটা ধারণা হয়ে গেল, তখন পরের ধাপ হলো একটা আদর্শ সময়সূচি তৈরি করা। মানে আপনার জন্য যে কাজ করে। এটা কি খুব বাঁধা ধরা কোনো নিয়ম? না, একদমই না। এটা কোনো কঠিন রুল বুক নয়, বরং আপনার লাইফস্টাইল, আপনার এনার্জি লেভেল, আপনার প্রায়োরিটি, এই সব কিছুর সাথে মিলিয়ে তৈরি করা একটা ব্যক্তিগত গাইডলাইন বলতে পারেন। দিনের শুরুতে উঠে কি করবেন, ব্যায়াম নাকি সোজা কাজে বসে পড়া নাকি ইমেল দেখা, এই যে রোজকার সিদ্ধান্তহীনতা, একটা কাঠামো থাকলে এটা অনেক কমে যায়। মানে মূল উদ্দেশ্য হলো দিনের কাজগুলোকে এমনভাবে সাজানো যাতে সবচেয়ে জরুরি কাজগুলো ঠিক সময় ঠিক এনার্জি দিয়ে করা যায়। হ্যাঁ, এবং সেটা আপনার এনার্জি লেভেলের সাথে মিলিয়ে। যেমন যদি সকালে আপনার মনোযোগ সবচেয়ে ভালো থাকে, তাহলে সবচেয়ে কঠিন বা প্রায়োরিটির কাজগুলো ওই সময় রাখুন। কম মনোযোগের কাজগুলো না হয় রাখলেন যখন এনার্জি একটু কম থাকে। বইটাতে টাইম ব্লকিংয়ের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। টাইম ব্লকিং মানে হলো দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ধরনের কাজের জন্য আগে থেকে ক্যালেন্ডারে ব্লক করে রাখা। মানে অনেকটা নিজের সাথে নিজের অ্যাপয়েন্টমেন্ট সেট করার মতো।
ধরুন ঠিক করলেন সকাল 10টা থেকে 12টা আপনি শুধু গভীর মনোযোগের কাজ করবেন, ওই সময়টা ব্লকড। শুধু কাজের জন্য না, শুধু কাজ নয়, গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম, পরিবার, নিজের কোনো শখ বা পছন্দের কাজ, এগুলোর জন্য কিন্তু সময় ব্লক করা জরুরি। কারণ আমরা তো মেশিন নয়, তাই না? রিচার্জ করার জন্য ব্রেক দরকার, আনন্দ দরকার। বৃহত্তর দিক থেকে দেখলে এটা আসলে আপনার জীবনের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনার দৈনন্দিন রুটিনে জায়গা করে দেওয়ার একটা উপায়। বইয়ের একটা উদাহরণ যেন দেখেছিলাম, সকাল 6:30 থেকে 7:30 নিজের রুটিন বা ব্যায়াম, 8টা থেকে 11:30 ডিপ ফোকাস ওয়ার্ক, 11:30 থেকে 12টা হালকা কাজ বা ব্রেক, এরকম কিছু। কিন্তু এটা তো সবার জন্য এক হবে না, তাই না? ওটা শুধু একটা স্যাম্পল। নিজের যত্ন নেওয়া মানে ধরুন নিয়মিত ব্রেক নেওয়া, এটাও কি শিডিউলের অংশ হওয়া উচিত? ভাবতেই কেমন লাগে। বিশ্রামের জন্য পরিকল্পনা করতে হবে, অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী তো সাজাতেই হবে। আর হ্যাঁ, এই শিডিউলটা কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নন। ফ্লেক্সিবিলিটি খুব জরুরি। কোনো দিন হয়তো রুটিন একটু এদিক ওদিকও হতে পারে। যাদের কাজের ধরন খুব ভ্যারিয়েবল, তার হয়তো খুব টাইট শিডিউলের বদলে থিম ভিত্তিক দিন ঠিক করতে পারেন। যেমন সোমবার শুধু ডিপ ওয়ার্ক, মঙ্গলবার শুধু মিটিং, অথবা দিনের বিভিন্ন ভাগকে থিম দিতে পারেন। সকালটা ফোকাস জোন, দুপুরটা কমিউনিকেশন, বিকেলটা প্ল্যানিং। আর একটা ছোট টিপস হলো, এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার আগে 5-10 মিনিটের একটা ট্রানজিশন টাইম বা ছোট্ট বিরতি রাখা, এতে ব্রেন সুইচ করতে সুবিধা হয়। আর সপ্তাহে একবার ধরুন রবিবার সন্ধ্যায় পুরো সপ্তাহের শিডিউলটা একটু রিভিউ করা, কোনটা কাজ করছে, কোনটা করছেন না, কি বদলাতে হবে, এটাও খুব দরকারি। কিন্তু একটা কমন ধারণা আছে না, যে এত নিয়ম, এত শিডিউল জীবনটাকে বড্ড মেকানিক্যাল মানে যান্ত্রিক করে ফেলে। বইটা কি এ ব্যাপারে কিছু বলে? বইয়ের যুক্তিটা কিন্তু ঠিক এর উল্টো। একটা কাঠামো থাকলে নাকি সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে, মানে এখন কি করব এই চিন্তাটা কম করতে হয়। কি করতে হবে, কখন করতে হবে, এটা জানা থাকলে অপ্রয়োজনীয় দ্বিধা কমে যায়। জরুরি কাজগুলোর সময় শেষ হয় বলে উল্টে নিজের পছন্দের বা শখের কাজের জন্য কিন্তু আরও বেশি সময় পাওয়া যায়। তার মানে এটা আসলে স্বাধীনতা বাড়ায়। হ্যাঁ, এক অর্থে তাই। এটা আসলে মানসিক শান্তি আর একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার ধাপ বলা যেতে পারে। এটা আপনার বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট দৈনন্দিন অভ্যেসে ভাঙার একটা রাস্তা। বেশ, তাহলে সময় বোঝা গেল, রুটিনও তৈরি হলো। এবার প্রশ্ন হচ্ছে, ওই রুটিনের ভেতরের কাজগুলো আরও এফিশিয়েন্টলি কিভাবে করা যায়। এখানেই বোধহয় ব্যাচিং ধারণাটা আসে। আমরা তো প্রায়ই দেখি, একটা কাজ করছি, তার মাঝে ফোন চেক করলাম, আবার ইমেল লিখতে লিখতে অন্য মেসেজে উত্তর দিলাম। মনোযোগটা পুরো ঘেটে যায়, তাই না? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এই যে বারবার কাজের ধরন বদলানো, এটাকে বলে কনটেক্সট সুইচিং। এতে আমাদের ব্রেনে প্রচুর এনার্জি খরচ হয় আর কাজের মানও খারাপ হয়। ব্যাচিং এই সমস্যাটার একটা দারুণ সমাধান। ব্যাচিং মানে কি? একসাথে করা। সহজ কথায় একই ধরনের কাজগুলো একসাথে করা। যেমন ধরুন আপনার 10টা ইমেলের উত্তর দেওয়ার আছে, তাহলে অন্য সব কাজ সরিয়ে রেখে এক বসাই শুধু ওই ইমেলগুলোই দেখলেন এবং উত্তর দিলেন। বা ধরুন আপনি ব্লগ পোস্ট লিখলেন, তাহলে আইডিয়া ভাবার জন্য একটা নির্দিষ্ট সময় রাখলেন, লেখার জন্য আরেকটা সেশন, আর এডিট বা ছবি যোগের জন্য আলাদা সময়। এতে কি হয়, মস্তিষ্ককে বারবার গিয়ার চেঞ্জ করতে হয় না, একই মোডে বেশ কিছুক্ষণ কাজ করা যায়। ফলে মনোযোগ ধরে রাখা সহজ হয় আর কাজের ফ্লো বা গতি বাড়ে। আমরা প্রায় মাল্টিটাস্কিংকে খুব ভালো জিনিস ভাবি, কিন্তু গবেষণা উল্টোটাই বলে। মাল্টিটাস্কিং আসলে কাজের মান কমায় আর আমাদের ক্লান্ত করে দেয়। ব্যাচিং এই ফাঁদ থেকে বাঁচায়। এর কিছু বাস্তব উদাহরণ কি দেওয়া যায়? মানে আমরা রোজকার জীবনে কিভাবে ব্যবহার করতে পারি? যেমন সপ্তাহের বাজারটা একদিনে করা, সপ্তাহের রান্নার প্রস্তুতি বা মিল প্রেপ একদিনে কিছুটা সময় দিয়ে সবজি কাটা বা মশলা তৈরি করে রাখা, ঘরের ছোটোখাটো কাজ যেমন বিল পেমেন্ট, অনলাইন শপিং, এগুলো সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে একসাথে সেরে ফেলা। সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা, পোস্টের আইডিয়া ভাবা, লেখা, ছবি তৈরি, শিডিউল করা, এগুলো আলাদা আলাদা ব্যাচে ভাগ করে নেওয়া যায়। রিপোর্ট লেখা, ফোন করা, মিটিংয়ের প্রস্তুতি নেওয়া, এই ধরনের কাজগুলো ব্যাচ করে করলে অনেক সুবিধে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, ধরুন সকালে বা বিকালে 20-30 মিনিট শুধু মেসেজ বা ইমেলের উত্তর দেওয়ার জন্য রাখা যেতে পারে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, ধরুন সকাল বা বিকালে 20-30 মিনিট শুধু মেসেজ বা ইমেলের উত্তর দেওয়ার জন্য রাখা যেতে পারে। সুবিধাটা তাহলে কি? মনোযোগ বাড়ে। হ্যাঁ, মনোযোগ বাড়ে, বারবার ডিস্ট্রাকশন কমে, আর ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে যে একটা মানসিক ক্লান্তি আসে না, কোনটা আগে করব কোনটা পরে, যাকে বলে ডিসিশন ফ্যাটিগ, সেটাও দূর হয়। কারণ আপনি আগেই ঠিক করে নিয়েছেন এই সময়টায় আপনি শুধু এই ধরনের কাজই করবেন। ভাবছেন এটা শুরু করব কিভাবে? প্রথমে কাজগুলো চিহ্নিত করতে হবে। হ্যাঁ, প্রথম ধাপ হলো আপনার পুনরাবৃত্তিমূলক কাজগুলো খুঁজে বের করা।
কোন কাজগুলো আপনি প্রায়ই করেন এবং সেগুলো মোটামুটি একই ধরনের, যেমন কমিউনিকেশন, ইমেল, মেসেজ, কল, অ্যাডমিন কাজ, বিল দেওয়া, ফাইল গোছানো, ক্রিয়েটিভ কাজ, লেখা, ডিজাইন, বাড়ির কাজ, রান্না, পরিষ্কার। তারপর সেগুলোকে ধরন অনুযায়ী ভাগ করে আপনার সাপ্তাহিক বা দৈনিক রুটিনে নির্দিষ্ট টাইম ব্লক তৈরি করুন। যেমন ঠিক করলেন প্রতি বুধবার সকালে 2 ঘন্টা শুধু রিপোর্ট লিখবেন, ওই সময় অন্য কিছু নয়। আর কাজ করার সময় চেষ্টা করতে হবে ডিস্ট্রাকশন এড়ানো, ফোনের নোটিফিকেশন বন্ধ রাখা বা এমন জায়গায় বসা যেখানে মনোযোগ নষ্ট হওয়ার চান্স কম। আপনার প্রশ্ন থাকতে পারে, এটা কি সবার জন্য একইভাবে কাজ করবে, মানে ব্যাচের সময়কাল? না, সেটা একটু ব্যক্তিগত ব্যাপার। কেউ হয়তো 2-3 ঘন্টার লম্বা ব্যাচে কাজ করতে ভালোবাসেন, কেউ আবার 25-30 মিনিটের ছোট ছোট ব্যাচে স্বচ্ছন্দ। কোনটা আপনার জন্য ঠিকঠাক কাজ করে সেটা একটু পরীক্ষা করে দেখতে হবে। এটা একটা ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস। ফলটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত? শুধু কি সময় বাঁচে? না, শুধু সময় নয়, মানসিক শক্তিও বাঁচে। যখন আমরা এক কাজ থেকে লাফিয়ে অন্য কাজে যাই, আমাদের মনোযোগ তো বটেই, আমাদের এনার্জি লেভেলেও ওঠানামা করে। কাজের যে একটা স্বাভাবিক ছন্দ বা ফ্লো, সেটা নষ্ট হয়। ব্যাচিং সেই ছন্দটা ধরে রাখতে সাহায্য করে। তাহলে ফলাফলটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত? শুধু কি সময় বাঁচে? না, শুধু সময় নয়, মানসিক শক্তিও বাঁচে। যখন আমরা এক কাজ থেকে লাফিয়ে অন্য কাজে যাই, আমাদের মনোযোগ তো বটেই, আমাদের এনার্জি লেভেলও ওঠানামা করে। কাজের যে একটা স্বাভাবিক ছন্দ বা ফ্লো, সেটা নষ্ট হয়। ব্যাচিং সেই ছন্দটা ধরে রাখতে সাহায্য করে। তাতে কাজের মান ভালো হয়? অবশ্যই, কাজের মান উন্নত হয়, স্ট্রেস কমে, আর কাজটা শেষ করার পর একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট বা সন্তুষ্টি আসে। আরও একটু অ্যাডভান্সড লেভেলে ভাবলে, ব্যাচিংয়ের সাথে যদি অটোমেশন, যে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করা যায়, যেমন বিল অটোপে বা ডেলিগেশন, যে কাজ অন্যকে দিয়ে করানো সম্ভব, জুড়ে দেওয়া যায়, তাহলে তো আরও সময় এবং এনার্জি বাঁচে। এটা আসলে কম সময়ে বেশি এবং ভালো কাজ করার একটা স্মার্ট উপায়। দারুণ না ব্যাপারটা? আপনার মনে কি প্রশ্ন আসছে? এই কাজগুলো করবে তো ভালো প্ল্যান লাগবে, তাই না? সবারই দিনের শুরুতে কাজের লিস্ট থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে তা আমরা পূরণ করতে পারি না। এবার সেই প্রসঙ্গে আসা যাক, যার জন্য আমাদের কাজগুলো আসলে এফেক্টিভ হয় না বা প্রোডাক্টিভ হয় না। সেটা কি? ব্যাচিং বা শিডিউলিং তো বুঝলাম, কিন্তু এই সব কিছুকে একটা ভালো প্ল্যানিং সিস্টেমে ধরে রাখার জন্য তো একটা ভালো প্ল্যানিং সিস্টেম দরকার, তাই না? আমাদের মাথায় তো সারাদিন কত কিছু ঘোরে। অফিসের ডেডলাইন, বাচ্চার স্কুলের খবর, কাল কি বাজার করতে হবে, বন্ধুদের অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু মনে রাখতে গিয়েই তো মাথাটা জট পাকিয়ে যায়। ঠিক এইখানেই কিন্তু প্ল্যানিং টুলস বা পরিকল্পনা সরঞ্জামগুলোর আসল ভূমিকা। আমাদের মাথার এই ঝড় ছাড়াতে, এই যে মেন্টাল ক্লাটার বা মানসিক চাপ, এটা কমাতে এগুলো খুব সাহায্য করে। ভাবছেন কীরকম টুলস? সেটা হতে পারে খুব সাধারণ একটা ডায়েরি বা টু ডু লিস্ট, অথবা একটা সুন্দর পেপার প্ল্যানার যেখানে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক পরিকল্পনা করা যায়। আবার হতে পারে ফোনের ডিজিটাল ক্যালেন্ডার বা টাস্ক ম্যানেজার অ্যাপ, এমনকি একটা হোয়াইট বোর্ড বা ভিশন বোর্ডও কিন্তু প্ল্যানিং টুল হতে পারে। মূল উদ্দেশ্য হলো মাথার ভেতরে চিন্তাগুলোকে একটা নির্ভরযোগ্য জায়গায় নামিয়ে আনা, যাতে মনটা ফ্রি থাকে। এই বিভিন্ন ধরনের টুলসের কথা বললাম, কোনটার কি সুবিধা সেটা একটু বলি। যেমন ধরুন, সাধারণ টু ডু লিস্ট সবচেয়ে সহজ, কিন্তু লিস্টটা যদি খুব লম্বা হয়ে যায় তখন সেটা দেখেই কিন্তু বোঝাম লাগতে পারে। পেপার প্ল্যানারগুলোতে হাতে লেখার একটা ব্যাপার থাকে, যা অনেকের মনোযোগ বাড়াতে সাহায্য করে। এখানে লক্ষ্য বা ভালো অভ্যাসের ট্র্যাক রাখাও সহজ। আর ডিজিটাল টুলস যেমন গুগল ক্যালেন্ডার, নোটস অ্যাপস বা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যেমন নোশন, ট্রেলো, এগুলোর সুবিধা হলো রিমাইন্ডার সেট করা যায়, যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়, অন্যদের সাথে শেয়ার করা যায়। ভিজুয়াল বোর্ড বা মাইন্ড ম্যাপ আবার বড় কোনো লক্ষ্য বা জটিল কোনো আইডিয়াকে গুছিয়ে ভাবতে সাহায্য করে। আসলে এই টুলগুলো আমাদের মানসিক জঞ্জাল সরায়, মানে মেন্টাল ডিক্লাটারিং করে। মাথা পরিষ্কার থাকলে নতুন আইডিয়া বা ক্রিয়েটিভিটির জন্য জায়গা তৈরি হয়। এমনকি এগুলো আপনার বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ম্যানেজেবল পদক্ষেপে ভাঙতেও সাহায্য করে। যেমন ধরুন, আপনার লক্ষ্য একটা অনলাইন কোর্স তৈরি করা, এটা বেশ বড় কাজ, কিন্তু প্ল্যানারে যদি লেখা থাকে আজ মডিউল 1 আউটলাইন তৈরি করব, তাহলে কাজটা শুরু করা অনেক সহজ মনে হয়, তাই না? নিয়মিত ব্যবহারের একটা অভ্যাস তৈরি করলে, যেমন প্রতিদিন সকালে 5 মিনিট প্ল্যানটা দেখা বা প্রতি রবিবার সন্ধ্যায় পরের সপ্তাহের পরিকল্পনা করা, তাহলে জীবনে একটা স্বাভাবিক শৃঙ্খলা আসে।
আর মজার ব্যাপার হলো, যখন আপনার জরুরি কাজগুলো গোছানো থাকে তখন হঠাৎ করে পাওয়া অবসর বা আনন্দের মুহূর্তগুলো কিন্তু পুরোপুরি উপভোগ করা যায়, কারণ তখন মাথায় আর ওই কাজটা তো বাকি, এই চিন্তাটা আর ঘুরপাক খায় না। এই প্রসঙ্গে টু ডু লিস্টের কথায় আসা যাক। অনেকে দিনের শুরুতে বিশাল একটা লিস্ট বানিয়ে ফেলি, 20টা কাজ, কিন্তু দিন শেষে দেখি হয়তো 7-8টা হয়েছে। এটা বেশ হতাশাজনক। কিন্তু বইতে কি এর কোনো সমাধান দিয়েছে? হ্যাঁ, বইটিতে এই খুব কমন সমস্যাটার কথা বলা হয়েছে এবং সমাধানটাও বেশ ইন্টারেস্টিং। লম্বা লিস্ট মানেই যে বেশি কাজ হবে তা কিন্তু নয়, বরং উল্টোটা হতে পারে। বেশি কাজের চাপে আমরা দিশেহারা হয়ে পড়ি। বইয়ের পরামর্শ হলো প্রতিদিনের লিস্টে অনেকগুলো ছোটোখাটো কাজের বদলে মাত্র 3 থেকে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হাই ইম্প্যাক্ট কাজ রাখুন। হাই ইম্প্যাক্ট কাজ মানে হলো সেই কাজগুলো যেগুলো শেষ করতে পারলে আপনার মনে হবে দিনটা আসলে প্রোডাক্টিভ ছিল, দিনটা সার্থক হয়েছে, যে কাজগুলো আপনাকে আপনার বড় লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আসল ফোকাসটা লিস্টের দৈর্ঘ্যে নয়, কাজের গুরুত্বে। একটা উদাহরণ দেবেন? ধরুন একজন ছাত্রের জন্য সেটা হতে পারে পরীক্ষার একটা কঠিন চ্যাপ্টার শেষ করা, একজন ফ্রিল্যান্সারের জন্য হয়তো ক্লায়েন্টকে একটা জরুরি প্রপোজাল পাঠানো, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য হয়তো পরের ভিডিওর স্ক্রিপ্ট ফাইনাল করা। মানে যে কাজটা না করলে আপনার দিনের মূল উদ্দেশ্যটাই হয়তো পূরণ হবে না। আচ্ছা, তাহলে লিস্টে কি ছোটোখাটো কাজ রাখা উচিত নয়, যেমন জল খাওয়া বা কাপড় কাচা? বইয়ের মতে যেগুলো রুটিন কাজ বা এমনিতেই করা হবে সেগুলো লিস্টে না রাখাই ভালো, কারণ ওগুলো লিস্ট ভরিয়ে ফেললেও আসল গুরুত্বপূর্ণ কাজ থেকে ফোকাস সরিয়ে দিতে পারে। এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কাজের তালিকাটা আসলে মানসিক চাপ কমায় আর দিনের শেষে একটা সত্যিকারের অর্জনের অনুভূতি দেয়। আর এই কৌশলগুলো কিন্তু ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী সবার জন্যই কম বেশি প্রযোজ্য। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা হলি রেসম হ্যানার বইয়ের বেশ কিছু কার্যকর আর বাস্তবসম্মত কৌশল সম্পর্কে জানলাম। সময় নিরীক্ষার মাধ্যমে নিজের সময় ব্যবহারের প্যাটার্ন বোঝা, নিজের এনার্জি লেভেল অনুযায়ী একটা ব্যক্তিগত শিডিউল তৈরি করা, ব্যাচিংয়ের মাধ্যমে একটি ধরনের কাজ গুছিয়ে করে কাজের দক্ষতা বাড়ানো, আর সবশেষে সঠিক প্ল্যানিং টুলস এবং একটা সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী টু ডু লিস্ট ব্যবহার করে জীবনকে আরও একটু সহজ ও গোছানো করে তোলা। আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আজকের আলোচনার পর যদি একটু নিজের দৈনন্দিন রুটিনের দিকে তাকান, তাহলে ভাবুন তো কোন একটি ছোট পরিবর্তন হতে পারে, সেটা শুধু একদিনের জন্য নিজের সময়টা ট্র্যাক করা, বা সপ্তাহের কিছু ইমেল ব্যাচ করে ফেলা, অথবা আগামীকালের টু ডু লিস্টে কেবল 3টি সবচেয়ে জরুরি কাজ রাখা। কোনটা আপনার দিনটিকে আরও একটি উদ্দেশ্যপূর্ণ, আরও একটু গোছানো করে তোলার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে? একটু কমেন্ট করে জানাবেন তো।